নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। প্রশাসনিক অসহযোগিতার কারণে গাছের নিচে পরিবার। এই করুণ দৃশ্য রবিবার ক্যামেরাবন্দী হয় চরিলাম ব্লকের রংমালা ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের শরৎ চৌধুরী পাড়া এলাকা থেকে। কি অদ্ভুত দৃশ্য! ঘরে ঘরে সুশাসন পৌঁছালেও সুশাসনের বঞ্চনায় গাছের নিচে মাথা গুঁজতে হলো এক পরিবারকে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল হল এখন গাছতলা। এই করুণ দৃশ্য রবিবার ক্যামেরাবন্দী হয় চরিলাম ব্লকের রংমালা ভিলেজের ২ নং ওয়ার্ড শরৎ চৌধুরী পাড়া এলাকা থেকে। দিশেহারা বিজয় দেববর্মার পরিবার গাছতলায় কখনো বসে কখনো শুয়ে দিন যাপন করছে। সহধর্মিণী, সন্তান এবং নাতিকে সঙ্গে নিয়ে এভাবেই দিন যাপন করছে তারা। তার কাছ থেকে জানা যায়, গত ১.৫ মাস আগে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তার ঘরে। অতিরিক্ত শিলাবৃষ্টিতে টিন জরাজীর্ণ হয়ে যায়। এখন বৃষ্টি হলে ঘরের ভেতর হাঁটু জল হয়ে পড়ে। বৃষ্টি শুরু হলে ঘর ছেড়ে পার্শ্ববর্তী কারোর বাড়িতে গিয়ে বারান্দায় রাত কাটাতে হয়। বহুবার তহসিলদার এসে ঘরের অবস্থা দেখে গেল কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। তহসিলদার আশ্বস্ত করেছে সহযোগিতা মিলবে, কিন্তু এলাকার ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলি ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়েছে। একমাত্র সুশাসন থেকে বঞ্চিত বিজয়ের পরিবার। অবশেষে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায়ত্বের কথা তুলে ধরেন। কিন্তু কি কারণে প্রশাসনিক সহযোগিতা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সে বিষয় নিয়ে এখনো তিনি কিছু বলতে পারছেন না। তাই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করার জন্য দাবি করল অসহায় বিজয় পরিবার। ভাই, আমরা গাছতলা থেকে রে। আরে আমরা কালকা রাত্রে বৃষ্টি আইয়া আমরা কোনো গর্তর একেবারে শেষ শিল পইরা আমরা যে ঘুমান জায়গা নাই, সরকার কোনো সাহায্য পাই না। সবাই সরকার থেকে সাহায্য পাচ্ছি, আমরা কোনো পাও নাই। কেউ পাইছি ১৮,০০০, ১৫,০০০, ১৬,০০০, ১৭,০০০, ১২,০০০ পাওনা আছে। আমরা ১২,০০০ এক টাকা পাও নাই। আমরা খুব কষ্ট আমরা থাকছি। এখন গাছের তলায় কালকার থেকে আমি বৃষ্টি আইলে গাছের তলায় এমনি আমি কালকার আমি গাছের তলায় থাকছি, কোনো উপায় নাই। আর বাবার ঘরত যাইলেও বাবার ঘরও বালা না, সেই তারা কোনো থাকতেও কোনো জায়গা নাই। তো এই অবস্থায় এরম হয়েছে। আমার নাতিন আছে, বউ আছে, সব আছে কিছু, তারা হয়তো ঘুমাইতে পারছে না। কালকে কি মানে আরেকবার বারিন্দাতে ঘুমাইছেন? হ্যাঁ, এখন গাছতলায় গেলে মানে ঘরে ঢুকতাম। ওখানে এমন অবস্থা, ঘরও ঢুকতে পারছে না। জল এরকম এমন জলে রয়েছে, ওখানে এমন জলে রয়েছে। এটা কি ১.৫ মাস আগে যে শিলাবৃষ্টি হয়েছে তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ, আপনি ক্ষতিপূরণ পাইছেন না? পাইছি না। এবার চলতেছে ১.৫ মাস বা ২ মাস, কেউ পাইছে, আমার পাইছি না। সরকার কোনো সব কেন্দ্র আসি, এখানে রংমালা তহসিলদার আসি, তোমার কি তোমার বেশি ক্ষতি হয়েছে না? হ স্যার। তারা ফোন আবার ছবি তুলছে, এখন তুমি ক্ষতিপূরণ পাইব। শুধু ছবি তুলে, কোনো কাগজপত্র চাই না। কাগজপত্র আসেনি এটাও জিগাই না। কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সবকিছু দিতে মিলিও, সব দিই না। আপনার নাম কি? বিজয় দেববর্মা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সরস্বতী পাড়া, রংমালা ভিলেজ। আরো জানা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত বিজয় দেববর্মার পরিবার। শান্তম টিভি। রবিবার দুপুরে খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের জামপুরা স্থিত বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। পরে মন্ত্রী বলেন, মানস ভট্টাচার্যের মৃত্যুতে তিনি খুবই মর্মাহত। কারণ ২০০৩ সালে যখন তৎকালীন প্রমোদনগর এলাকা থেকে তিনি বিধায়ক হয়েছিলেন, তখন থেকে মানুষের সাথে তাঁর পরিচয়। ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের দিন তিনি কখন ভোট দেবেন এর জন্য মানুষ কয়েক ঘন্টা অপেক্ষা করেছে। তার সাথে অনিমেষ দেববর্মার একটি ভালো সম্পর্ক ছিল সব সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মানুষ নেই, সেই কথাটা তিনি বিশ্বাসই করতে পারছেন না। তাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত মানস ভট্টাচার্যের স্ত্রী ও ২টি শিশুর জন্য কোনো ব্যবস্থা করার যায় কিনা সেটা ভেবে দেখবেন বলে জানিয়েছেন তার পরিবারকে। মানুষ মারা গেছে, এটা আমি খুব ব্যথিত। কারণ সে ছোটবেলা থেকেই মানুষকে আমি
চিনতাম, জানতাম। পরবর্তী সময়ে সে সাংবাদিকতার কাজ শুরু করলো, তখনও আমার সঙ্গে অহরহ তার যোগাযোগ থাকবে। আমি এমএলএ ছিলাম, তখনও সে সাংবাদিক, এক্স এমএলএ ছিলাম, তখনও সাংবাদিক। এবং কিছুদিন আগে 26 তারিখ নির্বাচনের দিনে আমার কেন্দ্রে সে আমার জন্য অন্তত 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করেছে আমি কখন ভোটটা দেব। কিন্তু এর এই অকাল প্রয়াণে আমি না, আমি সহ অনেকেই মর্মাহত, শোকাহত, এবং তার আত্মার সদ্গতি কামনা করি। এবং দেখা যাক কিভাবে আমরা তার পরিবারের প্রতি সাহায্যের কিছু একটা কাজ করা যায়, চিন্তা ভাবনা করি। ফিজিওথেরাপি শব্দটি ব্যবহার করে একটা অংশ বিভিন্ন রোগীদের থেকে আর্থিক উপার্জনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের ন্যূনতম যোগ্যতা 4.5 বছরের স্নাতক কোর্স হতে হয়। কিন্তু এই ধরনের যোগ্যতা অর্জন না করে আগরতলা শহরের অলি গলিতে বডি ম্যাসাজ, পঞ্চকর্মার নাম দিয়ে অবাধে ভুল ও অবৈজ্ঞানিকভাবে ফিজিওথেরাপির চিকিৎসা করে যাচ্ছে। ভুয়ো ফিজিওথেরাপিস্টদের জন্য বহু মানুষ শারীরিকভাবে অচল হয়ে পড়েছে। তারা নির্দিষ্ট যোগ্যতা অর্জন না করে মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে আর্থিক এবং শারীরিক দিক দিয়ে বড় ক্ষতির মুখে ফেলেছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের পক্ষ থেকে এক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে এই কথাই বলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য ভট্টাচার্য। তিনি বলেন, ভুয়ো ফিজিওথেরাপিস্টদের যাচাই করার জন্য আজকের সম্মেলন থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়োগ করা হয়েছে। তিনি খতিয়ে দেখবেন রাজ্যের মানুষের যাতে আর আর্থিক এবং শারীরিক কোনো ক্ষতি না হয়। লক্ষ্য থাকতে হবে যাতে ভুয়ো ফিজিওথেরাপিস্ট না থাকে। বিগত কোভিড মহামারীর পর বহু রোগী ভুয়ো ফিজিওথেরাপিস্টের মাধ্যমে চিকিৎসা করে শারীরিকভাবে আরও বেশি অচল হয়ে পড়েছে। তাই আগামী দিনে ফিজিওথেরাপি করানোর আগে সে ব্যক্তি যোগ্যতা অবশ্যই যাচাই করার জন্য আহ্বান জানান সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক। ফিজিওথেরাপি নিয়ে আমরা চিকিৎসা প্রদান করছি। বিগত কোভিডের সময় পর থেকে প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করছে যে আমরা এই ফিজিওথেরাপিস্টের কাছে গেছিলাম, কিন্তু ওই ফিজিওথেরাপির কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার শারীরিকভাবে আমার ক্ষতি হয়েছে, আর্থিকভাবে ক্ষতি হয়েছে। তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিয়ে যে দেখেছি যাদের কাছে ওনারা ট্রিটমেন্টের কাছে গেছেন ওনারা কেউই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নয়। বিভিন্ন সোর্সের আমরা খবর পেয়েছি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের মানে হচ্ছে মিনিমাম 4.5 ইয়ার্সের কোর্স থাকতে হবে, অ্যান্ড মানে ফিজিওথেরাপির বিপিটি ডিগ্রি থাকতে হবে, এবং সেটা অবশ্যই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের মান্যতাপ্রাপ্ত হতে হবে। মানে আইএপি অ্যাফিলিয়েশন ছাড়া এবং উইদাউট বিপিটি ডিগ্রি ছাড়া কিন্তু ফিজিওথেরাপিস্ট ত্রিপুরাতে বা ভারতবর্ষে কোনো জায়গাতেই প্র্যাকটিস করতে পারবে না। সেটা মেডিকেল লিগাল কেস এবং মেল প্র্যাকটিস নেগলিজেন্সের আন্ডারে এটা আসবে। তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে মানে বিশদ এগুলো আলোচনা করেছি। তো আমরা এখন আমাদের সাংগঠনিক যে জিনিসগুলোকে বিস্তার করার জন্য আমরা আজকে একজন লিগ্যাল অ্যাডভাইজারের সাথে আমরা কথা বলেছি। আমরা আমাদের অ্যাসোসিয়েশন একজন লিগ্যাল অ্যাডভাইজার আমরা রিক্রুট করেছি একজনকে। তো উনি সমগ্র জিনিসগুলো খতিয়ে দেখছেন যে কিভাবে আমরা ত্রিপুরার মাধ্যমে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্যকরী সদস্য, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, অশোক দেববর্মন সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বরা। এদিন বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, ইন্ডিয়া জোট শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন স্থানে কিভাবে সংগঠনকে মজবুত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আদিবাসী মানুষের স্বার্থে কিভাবে কাজ করা যায় তার রূপরেখা তৈরি হয়েছে এদিনের বৈঠক থেকে বলে জানান আশিস কুমার সাহা। পরবর্তী প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল। প্রদেশ কার্যকরী কমিটি, জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন, প্রধানরা, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে আজকের এই সভা, সাংগঠনিক সভা ছিল। মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা
অংশগ্রহণ করেছেন দুটি আসনে। এবারের যে প্রতিদ্বন্দ্বিতায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি। আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি। আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে। চুরির ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতভম্ব। উদ্ধার হয়েছে নেশা জাতীয় সামগ্রীর সরঞ্জাম। পুলিশ ধারণা করছে ঘটনা চুরি নয়, নেশাদ্রব্য নিয়ে ঝামেলার ঘটনা হতে পারে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে রহস্যময় চুরির ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরাতন সিনেমা হল সংলগ্ন ইয়াসিন মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়। অভিযোগ, এদিন বাড়ির লোকের অবর্তমানে নগদ ২.৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। সোনামুড়া থানার পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার পেছনে অবৈধ ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় জড়িয়ে থাকতে পারে। কারণ চুরির ঘটনা তদন্তে গিয়ে পুলিশের কাছে তেমন কোনো বিষয় উঠে আসেনি। বাড়ির সীমানা থেকে উদ্ধার হয়েছে হেরোইন, ব্রাউন সুগারের মতো নেশা সামগ্রী বহনকারী কেস। তবে পুলিশের ধারণা, হয়তো নেশা জাতীয় কোনো ঝামেলা সংঘটিত হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে বাড়ির মালিককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে। থানাতে একটা কল এসেছিল, জিডি অফিসারের কাছে ইনফরমেশন এসেছিল যে দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডে চুরি বা ডাকাতি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। ওই খবর মোতাবেক আমি ওসি স্যারের ডাইরেকশন মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে যাওয়ার পরে ওই লোকের নাম ছিল ইয়াসিন মিয়া, বাবার নাম হাজি সায়েদ আলী, দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ড। তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে, প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু এই ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি, ৫-৬টা ব্রাউন সুগার এমটি কেস পেয়েছি। আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন। মেয়ের সাথে ঝগড়া করে নিখোঁজ বৃদ্ধা মা। চাঞ্চল্যকরী ঘটনা কদমতলা এলাকায়। জানা যায়, নিজের মেয়ের সাথে সামান্যতম ঝগড়া করে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হলেন এক বৃদ্ধা মা। গত ২৯শে এপ্রিল বেলা 12:30টায় তিনি মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ বৃদ্ধার নাম উষা সেন, বয়স ৬৪। তিনি গত কিছুদিন ধরে মেয়ে সোমা সেনের বাড়িতে থাকতেন। পরে ঘটনাটি উত্তর ত্রিপুরার কদমতলা পুলিশের নজরে আনেন নিখোঁজ মহিলার মা। এই বিষয়ে কদমতলা থানার পুলিশ একটি নিখোঁজ ডায়েরি রুজু করেন। মেয়েটি পুলিশের দ্বারস্থ হয়, মা নিখোঁজ রয়েছে। 12টার মধ্যে আমার মা, একটু বয়স্ক মা, আমার বাড়িতে গিয়া একটু রাগ আমার উপরে কথা কাটাকাটি ২-১টা হয়েছে। হওয়ার পরে খালি তাই যেইটাকে তো ২-৩ দিন থেকে খালি যেটাকে তান কাপড় চোপড় নিয়ে নিতা করেন আমরা আটকাই। আর এদিন সোমবার দিন তাই না যেটাও গিয়া বলছে কই তোমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, না তানে ভাড়া দিলেতাম। তো আগের দিন আমার বাইরের কাছ থেকে টাকা ১০০ লইছই। পরের দিন আবার কইনি, এটা চুরি হয়ে গেছে গিয়া। আবার ডং করছে, চুরি হয়ে গেছে নি, কই রাখছ মুখ জায়গাতে আসছি ভাইরাম না। তো শেষ কয়েকশো ঘন্টা ১.৫ ঘন্টা পরে আফতারকে এখন যেটা গিয়া। তা আমি হচ্ছে এরকম যে ওনারকেও আমার বাড়ি থেকে আয়াও তাই তর্কাতর্ক করছেন। পরে আমি এটা সরাই উড়ে রাখছি। আরো আধা ঘন্টা পরে তাই আবার মানে কথাবার্তা লাগাইছেন তাই যেটা গিয়া। ঠিক এটা মানে শুনতে আমার ও নিজেরও রাগ উঠছে। আমি উঠে বলছি যে কিতা কথা তুমি যেটা কিনি যাও রে মাই যাও, তুমি কই যেটাই তুমি যাও কইয়া তাই ও তখন রবিবার ভোরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো সাব্রুম মহকুমায়। গোটা মহকুমাতে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙে পড়ায় বৈদ্যুতিন খুঁটি। নগর পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুততার সাথে কাজে হাত লাগানো হয়েছে। চলছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। আগামী ২-১ দিন
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে মনে করছে নগর পঞ্চায়েতের কর্মীরা। তবে স্থানীয় বিদ্যুৎ সংস্থা ফিডকোর কাছে তারা আহ্বান জানান যাতে দ্রুত কাজ সম্পন্ন করে বিদ্যুতের ব্যবস্থা করা হয় সাব্রুম মহকুমাবাসীর জন্য। আজ ভোর রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা সাব্রুম মহকুমা সহ সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বড় বড় গাছপালা পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে যায়। এসব ঘটনা আমাদের সামনে আসছে। আমরা নগর প্রশাসনের পক্ষ থেকে এবং সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট যাতে দ্রুততার সঙ্গে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই আশা নিয়ে আমরা কাজ করছি এবং জনগণ যাতে কোনো অসুবিধা না ঘটে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তীব্র তাপদাহে পড়ছে গোটা রাজ্য, তাই এই অসহ্য গরম থেকে পথ চলতি মানুষকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণ করেন কমলাসাগর বিজেপির কার্যকর্তারা। তারই অঙ্গ হিসেবে রবিবার লেম্বুতলী এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় ও জল ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য কার্যকর্তারা। এই গরমের হাত থেকে রক্ষা পেতে জলপান বিশেষ জরুরি। অস্বাভাবিক তাপমাত্রা, তারা সাধারণ মানুষ হারিয়ে পাচ্ছে কি তাপমাত্রা, তাই জলপান করে মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য জলপান জরুরি। সুতরাং আমরাও জনসাধারণ বলনাতে জলপান যাতে সবাই আমরা করতে পারি তার জন্য আমরা আমাদের এখানে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।